আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে আমরা আরেকজনের সমস্যা নিয়ে সলভ করব, সমস্যা সমাধান করব। সেই আইডিয়াটা হচ্ছে সুলতানা, বাট তার নাম হচ্ছে সিফা। যাই হোক, সে প্রশ্ন করছে, ভাইয়া উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস অথবা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন গুলো কিভাবে থাকে সেটা নিয়ে একটা ভিডিও যদি দিতেন। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আমরা সবাই পারি, বাট উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস সবাই পারি না। বাট যৌগগুলো যখন গঠন করতে যায়, যেমন আমি যদি বলি স্বাভাবিকভাবে সালফারের কথা, সালফারের যোজনী কত হইতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। অথবা আয়রনের ক্ষেত্রে কত হইতে পারে? 2 হইতে পারে, 3 হইতে পারে। কার্বনের ক্ষেত্রে 2 অথবা 4 হতে পারে। এইগুলো আসলে কিভাবে হয় এইগুলো এক্সপ্লেইন করতে কিন্তু আসলে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা রয়েছে, যেখানে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন এই পার্টগুলো পড়েন, সেখানে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। একদম বেসিক পার্ট, খুবই সোজা। চলেন একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যদি আমরা যাই, প্রথমেই দেখতে পারবো যে আমরা আসলে এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসগুলো পড়তে হলে যা যা জানতে হবে। সো আপনি যদি এটা জানতে চান, দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে অরবিটাল সম্পর্কিত ধারণা রাখতে হবে আপনাকে, আর একটা হচ্ছে হুন্ডের নিয়ম সম্পর্কে ধারণা রাখতে হবে। সো যারা এইচএসসি তে পড়েন তারা হুন্ডের নিয়ম অলমোস্ট শিখে গেছেন, বাট যারা এসএসসি তে পড়েন আপনাদের বইয়ের মধ্যে কিন্তু হুন্ডের নিয়মটা নাই। কিন্তু উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা বুঝতে হলে হুন্ডের নিয়মটা বোঝাটা খুবই জরুরি। তাই আমরা আজকে হুন্ডের নিয়মটা একটু শিখবো, যতটুকু প্রয়োজন আপনাদের জন্য। আর এইচএসসির স্টুডেন্ট গুলো তো এর পারেই আসলে। সো এর পরবর্তীতে অরবিটাল সম্পর্কিত ধারণা যদি বলি, এটা আপনারা সবাই অলমোস্ট 3 নাম্বার অধ্যায়টাতে শিখে আসছেন। যারা যারা পারেন না তাদেরকে আবারও বলি, উপশক্তি স্তর। প্রথমত আপনারা যে ইলেকট্রন বিন্যাস গুলো করেন না, আপনারা ইলেকট্রন বিন্যাস গুলো এভাবে করেন যে 2s2 2p6। সো এখানের মধ্যে আপনি যখন খেয়াল করবেন, এই যে 2 এইগুলোকে বলা হয় অরবিট, এই 2 এইগুলোকে বলা হয় অরবিট। কিন্তু এই যে এস অথবা এই যে পি, এইগুলোকে বলা হয় উপশক্তি স্তর। কি বলা হয় এদেরকে? উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তরগুলোকে আবার ভাঙ্গা চোরা যায়। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন, ধরেন আপনি এস লিখতে চান, এস কে যদি ভাঙ্গা হয় শুধুমাত্র এস পাওয়া যায়। বাট আপনি যদি পি কে ভেঙে ফেলেন তাহলে পি এর 3টা আলাদা আলাদা স্তর পাবেন। জিনিসগুলো কিরকম? জিনিসগুলো হচ্ছে পি এক্স, আবার কি, আবার হচ্ছে পি ওয়াই, আবার হচ্ছে পি জেড। আপাতত মনে রাখেন, এতটুকু মনে রাখেন, আর কিচ্ছু লাগবে না। পি কে ভাঙলে কয়টা ব্যাপার পাওয়া যায়? পি কে ভাঙলে 3টা পাওয়া যায়, পি এক্স, পি ওয়াই, পি জেড। আপাতত মুখস্থ রাখেন, পরে ডিটেইলসে বুঝতেছি আমরা। আবারও যদি আপনি ডি কে ভাঙার চেষ্টা করেন, ডি কে ভাঙলে 5টা পাবেন, ডি এক্স ওয়াই, তারপর হচ্ছে ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মানে থেকে ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। সো আপনি এখানে কয়টা পাইলেন? আপনি এখানে টোটাল পাইলেন 5টা। তার মানে আপনি এস কে ভাঙলে কিচ্ছু পাবেন না, বাট পি কে ভাঙলে আসলে 3টা আলাদা আলাদা স্তর পাওয়া যায়, ডি কে ভাঙলে আলাদা আলাদা 5টা স্তর পাওয়া যায়। এই যে এস পি ডি এইগুলোকে যে ভাঙতেছেন আপনি, এই যে এদেরকে যে ভাঙলেন, এই যে এদেরকে যে ভাঙলেন, এদেরকে কি বলা হবে স্পেসিফিক ভাবে? এদের পরিচয়টা কি আসলে? এদেরকে আসলে বলা হয় অরবিটাল। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অরবিটাল। মানে আপনি জাস্ট এতটুকু এখন মনে রাখেন, পি কে ভাঙলে 3টা, ডি কে ভাঙলে 5টা। এতটুকু মনে রাখলে এনাফ, আর লাগবে না। পি কে ভাঙলে 3টা, ডি কে ভাঙলে 5টা। এই যে এখন হুন্ডের নিয়মটা যে আমরা পড়বো, হুন্ডের নিয়মটা বোঝার জন্য ওই যে 5টা 3টা এটা বোঝাটা জরুরি। হুন্ডের নিয়মটা কি জানেন? হুন্ডের নিয়ম কিচ্ছু না, খুবই সোজা একটা নিয়ম। ওর নিয়মের মধ্যে বক্সের খেলা হবে। বক্স, কিসের বক্স? আমরা পড়তেছি এখন কিসের বক্স। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, ওই বিজ্ঞানী বলে গেছে, যাই বলুক না কেন, প্রথমে আমরা কিছু বক্স নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আমরা এরকম একটা ছোট্ট বক্স দিব, তারপরে আমরা আরেকটু বড় বক্স দিব, পরেরটাকে আরেকটু বড় বক্স দিব। কেন জানো? উনি বলে গেছে এস, এস অরবিটালের ভাগ কয়টা? কোনো ভাগ থাকে না বাবা, এস কে ভাঙলে কিচ্ছু পাওয়া যায় না, যার কারণে এস এর কোনো বক্স নাই। এস কয়টা? এস হচ্ছে একটা। কয়টা? এস হচ্ছে একটা। এর পরবর্তীতে যদি আমি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি যদি পি কে ভাঙি, ধরেন পি কে ভাঙলে কয়টা পাওয়া যাবে? একটা, দুইটা, তিনটা। ধরেন আপনি পি কে ভাঙতে চান, পি কে ভাঙলে কি পাবেন? পি এক্স ওয়াই, পি পি এক্স, পি ওয়াই, পি জেড, যার কারণে পি এর বক্সের সংখ্যা হচ্ছে 3টা। এর পরবর্তীতে যদি আমি বলি ডি এর কথা, ডি এর বক্স কয়টা পড়বো বলো? 5টা। ডি কে ভাঙলে কয়টা পাওয়া যায়? ডি এক্স ওয়াই,
ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে কয়টা পাবো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। জাস্ট উনি কি বলছে যে এরকম কিছু আপনি বক্স কল্পনা করেন যেখানে ইলেকট্রন আগে একটা 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 করে প্রবেশ করবে। ধরেন আপনার কাছে ইলেকট্রন, পিতে ইলেকট্রন আছে, ধরেন হচ্ছে গিয়ে পিতে ইলেকট্রন, চিন্তা করেন পিতে ইলেকট্রন আছে হচ্ছে 5টা। তো সবার প্রথমে কি হবে? এরকম হবে একটা, দুইটা, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই বক্সগুলোতে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2টা। ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কয়টা? 2টা। এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবেন। ম্যাক্সিমাম ইলেকট্রন 2টা ধরে, যেমন এসে ইলেকট্রন ম্যাক্স কয়টা ধরে? এসে ইলেকট্রন ম্যাক্স ধরে S2 পড়ি না 2টা, যার কারণে এই যে দেখেন একটা বক্সেই 2টা ইলেকট্রন হয়ে গেল। বাট পিতে হুন্ড কি বলে গেছে? আগে বলছে এই যে ইলেকট্রন গুলো একেবারে 2টা করে ফিল আপ হইতে পারবে না, সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকবে তার কথা মতে। মানে আগে আপনি এখানে যদি আপনার থেকে 5টা, তাহলে আপনি আগে একটা একটা করে ফিল আপ করবেন, একটা, দুইটা, তিনটা, তারপর যে কয়েকটা বেঁচে থাকবে এপাশ থেকে রিক্যাপ করেন, চারটা, পাঁচটা। বুঝতে পারছেন আমার কথা? বাই এনি চান্স যদি আপনি বলতেন যে ভাই পিতে আপনি চিন্তা করেন পিতে আছে আমার 2টা, কোনো সমস্যা নেই, 2টা কিভাবে থাকবে তাহলে? 2টা কিভাবে থাকবে তাহলে? আগে একটা একটা করে যাবে, এই একটা, এই যে 2টা। বুঝতে পারছেন আমার কথা? কয়টা হলো? একটা, এই যে একটা, 2টা। কয়টা হইছে? 2টা হইছে। সুতরাং একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, যদি এখানের মধ্যে হইতো ভাই পি 4টা, তাহলে আগে একটা, 2টা, এই যে একটা, 3টা, আবার ফিরে আসতাম, এই যে একটা, 4টা। বুঝতে পারছেন আমার কথা? খুবই সহজ না? তারপরে যদি আমি বলি এখানের মধ্যে চিন্তা করেন একটু, এখানের মধ্যে যদি আমি ডি এর কথা চিন্তা করি, আমি যদি এখানে ডি এর কথা চিন্তা করি, ডি এর ক্ষেত্রে ধরেন আপনার ইলেকট্রন আছে ধরেন 7টা। আগে এই 7টার মধ্যে যে বক্স কয়টা? 5টা না? আগে একটা একটা করে যাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপর এই যে একটা 6টা, এই যে একটা 7টা। তার মানে কি ইলেকট্রন 7টা যে হইলো, এই ডি এক্স ওয়াই এ 2টা, এই যে 2টা। কিভাবে 2টা লিখলাম? এই যে এখানে দেখেন 2টা আছে, তাই এখানের উপরে 2, এই যে দেখেন এটার উপরে 2, এই বাকিগুলোর উপরে কি হবে? 1 1 1 হবে। সেম ভাবে এখানে দেখেন 2টা আছে, এটার উপরে 2, এটা তো ইলেকট্রন সংখ্যা, এখানে 1 আছে তাই এখানে 1, এখানে 1 আছে তাই এখানে হবে কত? 1। খুবই সোজা বাবা, খুবই সোজা। যেমন আমি যদি একটা ইলেকট্রন বিন্যাস করি, আমি আপনাদের যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করাই, তাহলে ব্যাপারটা হবে এরকম, এখানে এরকম 1s2 1s2 2s2 2p3। বাট উত্তেজিত অবস্থা মানে কি? উত্তেজিত অবস্থা মানে হচ্ছে বাহির থেকে শক্তি শোষণ করবে, বাহির থেকে শক্তি শোষণ করার পরবর্তীতে সে উচ্চ শক্তি স্তরে যাবে বা উচ্চ অরবিটালে যাবে। ব্যাপারটা এরকমই আসলে। সুতরাং আমাকে কি করতে হবে? বাহির থেকে শক্তিটা শোষণ করতে হবে, তাই না? সো বাহির থেকে শক্তিটা শোষণ করতে হবে। সো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি এখানে নাইট্রোজেনটাকে উত্তেজিত অবস্থায় দেখতে চাই, তাহলে 1s2 থাকবে, একে তো ভাঙা যায় না, 2s কেও তো ভাঙা যায় না, বাট 2p-টাকে দেখো, p-টাকে কিন্তু ভাঙা যায়। আমরা p কে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে, একটা px, একটা হচ্ছে py, আর একটা হচ্ছে pz। তাহলে এই যে দেখো এখানের মধ্যে কি লিখবো? 2px1, 2py1, 2pz1। কেন এভাবে কেন লিখলাম? কারণ হচ্ছে p তে কয়টা আছে? 3টা। তাহলে পি কে ভাঙবো, আগে পি কে ভাঙলে px, তারপর py, তারপর pz। হুন্ডের নীতিতে কি শিখছি? আগে আমরা তো এভাবে লিখবো। ধরো আমরা আবারও এটা একটু রিক্যাপ করি। দেখো এখানে দেখো পি কে ভাঙলে কি পাবো? 2, যেহেতু 2px, 2 আছে এখানে তাই এখানে 2 আছে তাই 2py, এখানে 2 আছে তাই 2pz। এখন এখানে ইলেকট্রন কয়টা? 3টা। হুন্ডের নীতি অনুসারে কি করব? আগে একটা 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 করে দিব। যদি আমি আরেকটু ইজিলি বুঝাই, পি কে ভাঙলে কয়টা পাওয়া যায়? 3টা। এই যে দেখো এই যে 3টা, তো ইলেকট্রন কয়টা আছে এখানে? 3টা। আগে একটা 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 দিতে হবে, যার কারণে আমি এখানে একটা দিব, তারপরে এখানে একটা দিব, তারপর এখানে আরেকটা দিব। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এভাবেই করে আসলে। সো এর পরবর্তীতে যদি আমি নাইট্রোজেন ব্যতীত আমি যদি আপনাকে দুই একটা দেখাই, যেমন ফসফরাস, যেমন আপনি ফসফরাস চিন্তা করতে পারেন। সো ফসফরাসের যখন ইলেকট্রন বিন্যাস করবেন, ফসফরাসের মনে রাখবেন যোজনী 3ও হয়, যোজনী 5ও হয়। বুঝেন? যোজনী 3ও হয়, 5ও হয়। প্রথমে 3টা নিয়ে কথা বলি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p3।
তাহলে এই যে 3p3টা আছে এটাকে যদি আমি উত্তেজিত করি, ধরো উত্তেজিত করলাম, আমি এই অবস্থায় কিভাবে লিখতে পারি আসলে ভালো করে বুঝো। টার্গেট তো আমার এইটা, কারণ পি কে ভাঙা যায়। তাহলে 1s2 2s2 2p6 3s2, পি কে ভাঙলে কয়টা স্তরে ভাঙা যায়? 3টা। টান দাও, তাহলে কয়টা? এই একটা দুইটা তিনটা। তাহলে তিনটাকে আমি এই যে এখানে যেহেতু তিনটা ইলেকট্রন, আগে একটা একটা করে দিব, একটা একটা এবং একটা একটা করে দিব। এর পরবর্তীতে কি করব? এই জায়গার মধ্যে কি হবে তাহলে? পি কে ভাঙলে 3px 3py 3pz লিখতে পারলাম, যেহেতু সামনে 3 তাই সবগুলো সামনে 3। এখন কয়টা করে ইলেকট্রন গেছে বলো তো বৎস? ইলেকট্রন গেছে একটা করে একটা করে একটা করে, তাই এখানে এক এক এক। এবং মনে রাখবো এই যে যোজনীর হিসাবগুলো ধরি, মনে রাখতে হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী অথবা যোজ্যতা ধরা যায়। তাহলে এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে বলো তো বাবা? ইলেকট্রন আছে এই যে একটা, এই যে একটা দুইটা, এই যে একটা তিনটা। সো এই হিসাবে আসলে ফসফরাসের কত হইলো? 5 হইলো। সহজ নিয়ম। ফসফরাসের কত? সরি 3 হইলো। তো এখানে তিনটা বিজোড় ইলেকট্রন, যার কারণে সে যখন বন্ধন গঠন করে Cl3, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন দিয়ে তাদের একটা 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 করে ইলেকট্রন এদেরকে সহায়তা করে এগুলো বন্ডগুলো পূর্ণ করে। অর্থাৎ এখানেও দুইটা নিয়ে আসে, একটা ক্লোরিনের, এখানেও একটা ক্লোরিনের, এখানেও একটা ক্লোরিনের ইলেকট্রন নিয়ে এসে পূর্ণ করে বক্সটা ঠিক এরকম করে ফেলে, বক্সটা ঠিক এরকম করে ফেলে, বক্সটা ঠিক এরকম করে ফেলে। বুঝতে পারছো আমার কথা? সো এর পরবর্তীতে যদি আমি বলি ভাই আপনি ফসফরাস যেটা 3 তো দেখাইলেন, 5টা একটু দেখান। 5টা খুবই মজার, একটু খেয়াল করো। আমি যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 1s2 2s2, তার পরবর্তীতে 2p6, তার পরবর্তীতে 3s2, তার পরবর্তীতে 3। এখন বুঝো এখানে কিন্তু 5টা বিজোড়, যতগুলো আসলে যোজনী বা যোজ্যতা ততগুলো বিজোড় ইলেকট্রন। মনে রাখবা যত আসলে যোজ্যতা ততগুলো আসলে কি হবে? আমার বিজোড় ইলেকট্রন হবে। আমার কি হবে? আমার আসলে কি ইলেকট্রন হবে বলো তো বাবা? আমার আসলে বিজোড় ইলেকট্রন হবে। কি ইলেকট্রন হবে? আমার আসলে বিজোড় ইলেকট্রন হবে। সুতরাং এখানের মধ্যে একটু ভালো করে খেয়াল করো যে এখানে আমাকে কি ইলেকট্রন দিতে হবে? এখানে আমাকে বিজোড় ইলেকট্রন দিতে হবে। বিজোড়, এখানে আমার কি ইলেকট্রন? আমাকে এখানে বিজোড় ইলেকট্রন দিতে হবে। সো ফসফরাসের যদি 5 হয় যোজনী, এখানে 5টা বিজোড় ইলেকট্রন সৃষ্টি করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা লিখলাম 3p3 তো হয়। এবার তুমি একটু টার্গেট করো এই পুরো পার্টটাকে। দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার এখানের মধ্যে যখন উত্তেজিত অবস্থায় হয়ে যাবে ফসফরাসটা, তখন 1s2 ঠিক থাকবে, 2s2 ঠিক থাকবে, 2p6 ঠিক থাকবে। এবার আমরা তো জানি এখানের মধ্যে 5টা আসলে বিজোড় ইলেকট্রন তৈরি করতে হবে। তুমি 3s দিয়ে রাখো, শুধুমাত্র তুমি শুধুমাত্র 3s টা দিয়ে রাখো, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। কি করবা? 3s টা দিয়ে রাখবা। তার পরবর্তীতে 3s কে তো আর ভাঙলে কিছু পাওয়া যায় না, 3p টাকে ভাঙবো। তাহলে 3px 3py 3pz। বুঝো, ভালো করে খেয়াল করো। আমার মানে যোজনী বা যোজ্যতা 5 মানে 5টা বিজোড় ইলেকট্রন লাগবে। এখানে হয়টা কি আসলে দেখো, এখানে একটা, এই যে পি 3টা, তাহলে 3টা একটা একটা করে গেল। বাট এখানে যদি একটা একটা করে যায় আর এখানের মধ্যে যদি 2টা থাকে, এখানে যদি আমি 2 লিখে দেই আসলে, তাহলে তো বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টা, বাট আমার লাগবে 5টা। তাহলে কি করব? এই 3p এর পরবর্তীতে কিন্তু 3d লেখা যায়। দেখেন আপনারা ইলেকট্রন বিন্যাসে পড়ছেন না 3s, তারপরে 3p, তার পরবর্তীতে 3d পড়ছেন কি পড়েন নাই? অবশ্যই পড়ছেন। এবার 3d কে নিয়ে আসেন। তাহলে 3d কে ভাঙলে কয়টা পার্ট পাওয়া যায়? 5টা। 3dxy yz zx, এত লিখতে হবে না, এক্স্যাক্টলি এত লিখতে হবে না। আপনি শুধুমাত্র প্রথমটা লেখেন, কেন একটু পরে বুঝতে পারবেন। দেখেন এবার কি হবে, এখানে যে আমার 2টা ইলেকট্রন ছিল, এখান থেকে একটা ইলেকট্রন এর কাছে চলে যাবে, অর্থাৎ এর একটা ইলেকট্রন থাকবে 2টার মধ্যে, বাকি একটা ইলেকট্রন আসলে এখানে চলে যাবে। কিভাবে? শক্তিটা শোষণ করলো, শক্তি শোষণ করে, বাহির থেকে শক্তি শোষণ করে ইলেকট্রন 3s থেকে 3dxy এ চলে গেল। জিনিসটা যদি আমি তোমাদেরকে বক্স আকারে দেখাই, এর জন্য একটা বক্স, তার পরবর্তীতে দেখো এর জন্য 3টা বক্স, এবং এই ডি এর জন্য অলওয়েজ 5টা বক্স বরাদ্দ থাকে। তো একটা বক্সে ইলেকট্রন কয়টা থাকতেছে? একটা। 3টা মানে কি? দেখো একটা দুইটা তিনটা। আর এটাকে ভাঙলে কয়টা পাওয়া যায়? 1 2 3 4 5টা। তাহলে এর একটা থাকতেছে শুধু dxy এ। এখন দেখো ভালো করে খেয়াল করো, টোটাল ইলেকট্রন কয়টা হচ্ছে? বিজোড় একটা,
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এভাবেই তো ফসফরাসের আসলে যোজনী কত হয়? 5 হয়। যদি আমার 3 দরকার হয়, যেমন আমি যদি যখন বন্ধন গঠন করব PCl3 এর তখন আমার কত দরকার? 3 দরকার। তখন আমি শুধুমাত্র এইটুক নিয়েই সন্তুষ্ট থাকবো। বাট আমি যখন PCl5 গঠন করব তখন আসলে শক্তি শোষণ করে এই যে ইলেকট্রনটা এই যে এখানে চলে যায়, যার কারণে আসলে এটা উত্তেজিত অবস্থায় জিনিসটা দেখতে এরকম হয়। এর পরবর্তীতে যদি তোমরা বলো ভাইয়া সালফারের ক্ষেত্রে কি হয়, সালফারের ক্ষেত্রে যোজনী 2 হইতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। 2 4টা সোজা, সালফারের 6টা দেখাই দেই। দেখো 1s2 2s2 2p6 3s2 3p4 এরকমটা হয়। তো আমার যদি এখানের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 6টা দরকার হয়। তাহলে আমার এখানে দেখো একটু আউটার শেলটা খেয়াল করো, এই যে আউটার শেলটা খেয়াল করো। আউটার শেলের মধ্যে দেখো এখানে আছে 2টা ইলেকট্রন, এখানে আছে 4টা ইলেকট্রন। তাহলে টোটাল আউটার শেলে ইলেকট্রন আছে কয়টা? 6টা। আমি এই 6টা ইলেকট্রনকে যদি বিজোড় করে ফেলতে পারি তাহলেই তো হয়ে গেল। কিভাবে বিজোড় করব? একটু ভালো করে খেয়াল করো বাবা, একটু ভালো করে। 3s রাখো, তার পরবর্তীতে 3p কে ভাঙো, 3px 3py 3pz। এর পরবর্তীতে আমি কি করব? 3dxy 3dyz zx লেখার দরকার নেই। দেখো একটু ভালো করে খেয়াল করো, ডি তো 5টা ভাগ, আমরা এটা বোঝার জন্য এর একটা ভাগ, এর আসলে হচ্ছে 3টা ভাগ এবং এর হচ্ছে 5টা ভাগ। দরকার নেই, আর কিচ্ছু লাগবে না। দেখো এবার ভালো করে খেয়াল করো, একটা ভাগে আমি যদি এখানের মধ্যে একটা ইলেকট্রন, দেখো এই p4টাকে একটু ভাঙবো প্রথমে। p4 ভালো করে বুঝো, এখানে p তে কয়টা আছে? 4টা ইলেকট্রন। তুমি একটা একটা করে দাও, একটা, দুইটা, এই যে 3টা। ভাইয়া 4 নাম্বার ইলেকট্রন কি এখানে আসার কথা না? মানে আপনি তো আগে এখানে এভাবে আগে পূরণ করবেন, পূরণ করার পর তো আবার এখানে ফিরে আসার কথা, কিন্তু এবার এরকম হবে না। শক্তি শোষণ করে এই ইলেকট্রনটা জাম্প করে ঠিক এই জায়গাতে চলে যায়, অর্থাৎ এর যে 5টা ভাগ একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে যায়। সেম একই ভাবে 4 নাম্বার, মানে এর 4 নাম্বার ইলেকট্রনটা এখানে জাম্প করে যায়। বুঝতে পারছো? 4 নাম্বার ইলেকট্রন এখানে জাম্প করে চলে যায়। সেম একই ভাবে 3s এর মধ্যে কয়টা ইলেকট্রন ছিল? 2টা না? একটা থাকে। বাকি একটা, এই যে বাকি একটা কোথায় যায়? বাকি একটা জাম্প করে এই জায়গাতে চলে যায়, এই যে এখানে। যতগুলো বিজোড় দরকার আপনি ডি কে নিয়ে আসেন ততগুলো। তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কয়টা বিজোড় থাকলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তার মানে আমার কত? 6। যদি আমার 4 দরকার হতো আমি জাস্ট পিটাকে ভেঙে ফেললেই হয়ে যেত। যদি আমার ধরেন হচ্ছে গিয়ে 4 দরকার হইতো, আপনার ধরেন হচ্ছে 4 দরকার, চিন্তা করেন আপনার 4 দরকার। সো আপনার যদি p4 আছে যেটা, এটাকে আপনি ভাঙেন প্রথমে, 1 2 3, একটা, দুইটা, তিনটা দিলেন, পরে ডি তে নিয়ে যাবেন, 4 নাম্বারটা ডি তে নিয়ে যাবেন, 4 নাম্বার ইলেকট্রনটা এখানে নিয়ে যান, আর 3s2 আকারেই রেখে যান। এই 3s2টাকে তো আর ভাঙার দরকার নাই। কেন? কারণ এখানে আপনার 4টাই এনাফ, আপনি পি থেকে পাঠিয়ে দিচ্ছেন। এখন প্রশ্ন হইতে পারে ভাই আমি কি p4 থেকে আগে পাঠাবো নাকি 3s থেকে আগে পাঠাবো? বুঝেন, আমি যে বিজোড়টা করব আগে কোথায় থেকে পাঠাবো? আমি কি 3p থেকে আগে পাঠিয়ে দিব নাকি 3s থেকে আগে পাঠিয়ে দিব? উত্তর হচ্ছে 3p থেকে। আগে আপনি 3p থেকে, এখান থেকে এই 3p4 থেকে এখানে একটা ইলেকট্রন পাঠিয়ে দিবেন, এখানে আপনি একটা ইলেকট্রন পাঠিয়ে দিবেন, তারপরে এই ইলেকট্রনটা হচ্ছে 3p এর ইলেকট্রন, আর এই যে ইলেকট্রন এটা হচ্ছে 2s এর ইলেকট্রন, সরি 3s এর ইলেকট্রন। সো এইগুলো বুঝলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে সবাই সরাসরি পোস্ট করবেন, ধারাবাহিকভাবে সলভ করবো আপনার সমস্যাটা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।